সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। একদিকে প্রয়োজনীয় সংস্কার, অন্যদিকে নির্বাচন, এসব চ্যালেঞ্জের সামনে অন্তর্বর্তী সরকার। বিপরীতে আসছে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্রদের নতুন দলের। ফেব্রুয়ারিতে নির্বাচন সহ নানান দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। নির্বাচন, নতুন দল, ঐক্য ও রাজনীতি, এই শিরোনাম নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমরা সরাসরি পরিচয় করাতে চাই তাদেরকে। আমার সঙ্গে আছেন আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে জনাব আব্দুস সালাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি ফেব্রুয়ারিতে কোন দাবিগুলো নিয়ে মাঠে নামতে চাইছে, এবং ফেব্রুয়ারিতে কি নতুনভাবে রাজনীতিতে একটি নতুন কোনো মোড় দেখবো কিনা বা সরগরম হতে যাচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ অভিজ্ঞ আলোচক ওনাকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। এই নতুন মোড় আর কত, এই মোড়ের তো আর শেষ হচ্ছে না। একটাই যেটা ছিল যে দীর্ঘ 15 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, একটা অনির্বাচিত সরকার ফ্যাসিস্ট জোর করে ক্ষমতা দখল করেছিল। তো দীর্ঘ 15 বছর আমরা আন্দোলন করছি সেই ভোটের অধিকারের জন্য, যে জনগণের নির্বাচিত একটা সরকার দরকার, এবং সেই কারণেই সেই ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে। তারই এই সরকারকে আনার পেছনে মূল উদ্দেশ্যই ছিল যে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, এবং সেটার জন্য একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচনের ব্যবস্থা করার জন্য একটা নিরপেক্ষ সরকার দরকার। সেই সরকারটা হলো ডক্টর ইউনূসের সরকার, এবং এটাই দেশবাসী এবং সবাই সেটা আশা ছিল। কিন্তু স্বাভাবিকভাবে এখন দেখা যাচ্ছে যে 6 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখন পর্যন্ত হাজারবার বলার পরও তারা একটা রোড ম্যাপই জাতির সামনে উপস্থাপন করতে পারলো না, যে তারা কি চায়, তারা কবের মধ্যে নির্বাচন চায়, তারা কতটুকু সময় চায়, কি কি করতে চায় নির্বাচন আগ পর্যন্ত, সেই একটা রোড ম্যাপ এই পর্যন্ত জাতি পাইল না। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পরাজিত ফ্যাসিবাদ আবার নতুন করে ক্ষমতায় আসার জন্য তারা বিভিন্ন রকম পায়তারা করছে বা ষড়যন্ত্র করছে বা আন্দোলনের হুমকি দিচ্ছে। তো সেইখানে সেই জায়গায় তো বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে চুপ করে বসে থাকতে পারে না। আমরা যে কারণে এই সরকারকে আনলাম সেই দাবিটা একটাই, যে আমরা নির্বাচনটা চাই। কাজে এই দাবি নিয়েই, আর আরেকটা হলো জনগণের যে সমস্ত দাবি দেওয়া ছিল, যে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, আজকে সিন্ডিকেট ভেঙে দেয়া, আজকে যারা গণহত্যা চালাইলো তাদেরকে বিচারের আওতায় আনা, সেগুলো তো কোনো একটাও এই সরকার করতে পারে নাই। কাজে এই সমস্ত জনগণের দাবি এবং এই নির্বাচনের দাবি নিয়ে স্বাভাবিকভাবে জনগণের কাছে হাজির হওয়া ছাড়া তো আমাদের আর কোনো বিকল্প নাই। জি, আমি একটু আবু আলম শহীদ খান আপনার কাছে একটু আসতে চাই। সংস্কার পথে 6টি কমিশনের আমরা রিপোর্ট দেখলাম, এখন অনেক প্রক্রিয়া বাকি সংস্কারের। অপরদিকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের সুস্পষ্ট তারিখ বা রোড ম্যাপ চায় বেশিরভাগ রাজনৈতিক দলই। ফেব্রুয়ারিতে আমরা এই ধরনের কোনো আশা বা প্রত্যাশা, আপনার প্রত্যাশার জায়গা কি, এবং সরকারের কাছ থেকে কি প্রত্যাশা সরকারের কাছে, ফেব্রুয়ারিতে সেই ধরনের কোনো কিছু আমরা পাবো কিনা? না, আমাদের দেশের যে রাজনীতি চলছিল সেই রাজনৈতিক অঙ্গনে এবং সরকার যেভাবে পরিচালিত হচ্ছিল সেখানে সংস্কার প্রয়োজন, এটা নিয়ে তো দ্বিমতের কোনো অবকাশ নেই। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস, উনি তো বলেছেন যে ডিসেম্বরে একটা নির্বাচন হতে পারে, কিছু কিছু সংস্কার যদি আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারি, অল্প কিছু সংস্কার কোট আনকোট, এবং যদি আরও একটু বেশি সংস্কার করতে হয় তাহলে জুন জুলাইতে নির্বাচন হতে পারে 26 সালে। তখন এই অল্প কিছু সংস্কারটা কি, এটা নিয়ে তো খোলাসা হচ্ছে না কিছু। যে সমস্ত সংস্কার কমিশন তৈরি করা হয়েছে 11টি 12টির মতো, তাদের মধ্যে আপনি বললেন 6টি রিপোর্ট দিয়েছে, এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কার কমিশন কিন্তু 15-20 দিন হয়ে গেল রিপোর্ট দিয়ে দিয়েছে। তো এই রিপোর্ট নিয়ে তো রাজনৈতিক দলের সাথে আলোচনা হওয়ার কথা, তো আলোচনা তো দেখছি না। মানে আলোচনা ওনারা ডাক পেয়েছেন কিনা বা ওনাদের সাথে কি কথা হয়েছে সেটা তো আমি জানি না, বাট আমি যে মিডিয়া বা তথ্য যেটুকু আছে আমাদের কাছে তাতে মনে হচ্ছে যে এখন পর্যন্ত আলোচনার ডাক দেওয়া হয়নি। তো যে রিপোর্টগুলো সরকার পেয়েছেন, যেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার এবং যে অল্প কিছু সংস্কারে যে ঐক্যমত্য সৃষ্টি হবে বা তৈরি হবে, সেই কাজটা তো হচ্ছে না। তো সেই কাজটা না হওয়ার কারণে ডক্টর ইউনূসের যে ঘোষণা যে ডিসেম্বরের মধ্যে অল্প কিছু সংস্কার যদি আমরা চাই, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে আসে, তাহলে একটা নির্বাচন করা সম্ভব হবে। তো সেই দিকে এটা পরিষ্কার না, যদিও একটা ঘোষণা আছে, বাট জিনিসটা পরিষ্কার না। এই ব্যাপারে নাগরিকরাও পরিষ্কার না, রাজনৈতিক দল ওনারাও পরিষ্কার না। সুতরাং ফেব্রুয়ারিতে
ওনারা কি বলবেন বা ফেব্রুয়ারি মার্চে কি হবে এটা তো এখন আগাম কিছু বলা যাবে না। বাট দেশে ছাত্রদের পক্ষ থেকে একটা রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তারা অলরেডি ঘোষণা দিয়েছেন এবং ফেব্রুয়ারি মাসে তারা নাম ঠিক করে মাঠে নামবেন। সেটা বাংলাদেশের যে 48টি রাজনৈতিক দল আছে নিবন্ধিত, ওনারা হয়তো নিবন্ধন চাবেন 49তম বা 50তম রাজনৈতিক দল হিসেবে তারা নিবন্ধন পাবেন। এটা খুব ভালো কথা। তারা যদি রাজনীতিতে আসতে চান স্বাগতম জানানো উচিত আমাদের পক্ষ থেকে, কারণ বাংলাদেশের সংবিধান তো কাউকে দল করা থেকে নিষেধাজ্ঞা দেয়নি। আপনার সংবিধানে যে মৌলিক অধিকার চ্যাপ্টার আছে সেখানে সমাবেশ করা, দল করা, নিজেদের বক্তব্য পেশ করা, এগুলোর ব্যাপারে স্বাধীনতা দেওয়া আছে। সুতরাং তারা দল করতেই পারেন। এবং ডক্টর ইউনূস যে ড্যাভোসে বক্তব্য রেখেছেন কয়েকটা মিডিয়ার সাথে, একটা মিডিয়ার বক্তব্যে উনিও বলেছেন যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করতে চায় এবং তারা করতে যাচ্ছে, সেই ব্যাপারটাকে উনিও স্বাগত জানিয়েছেন। এবং উনি মনে করেন ছাত্রদের একটা রাজনৈতিক দল করাই উচিত, কারণ তারা যে রক্ত দিয়েছে এই আন্দোলনে, 24-এর অভ্যুত্থানে যে তাদের যে অবদান, সেই অবদানকে সংরক্ষিত করা বা সুরক্ষিত করা, সেই অবদানকে যাতে কেউ অন্যদিকে ধাবিত না করে, অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়ায়, পুরানো রাজনৈতিক প্রক্রিয়া যেন ফিরে না যায়, এই জন্য ছাত্রদের একটি দল করা দরকার। সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি ছাত্রদের রাজনৈতিক দলের ব্যাপারে এরকম কিছু বলতে পারেন কিনা এবং বলা সঙ্গত হয়েছে কিনা, অথবা উনি পরে তো অনেক ব্যাখ্যা থাকে। এবং উনি এটাও বলেছেন যে এই গণ অভ্যুত্থানটা ছিল স্বতঃস্ফূর্ত। এর আগে উনি নিউ ইয়র্কে কিন্তু বলেছিলেন যে এটা মাস্টার মাইন্ড আছেন একজন, তাকে পরিচয় করে দিয়েছিলেন এবং বলছেন যে মেটিকুলাসলি ডিজাইন। তো 6 মাস পরে উনি বা 5 মাস কয়েকদিন পরে উনি কিন্তু তার বক্তব্য থেকে সরে এসে বললেন এটা একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল। তো এই সব মিলিয়ে আমাদের প্রধান উপদেষ্টার কথা বা অন্যান্য উপদেষ্টার কথা বা সরকারের নানান কথা, রাজনৈতিক দলগুলোর নানান কথা এবং ছাত্র যারা গণ অভ্যুত্থান সে যুক্ত ছিলেন তাদের যে নানান বিষয়, প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে পদ থেকে বাধ্য করানো, অপসারণ নিয়ে একটা জিনিস তারা করলেন, এরপরে একটা জাতীয় সরকারের বিষয় সামনে আনলেন, আবার তারা একটা ঘোষণাপত্র দেবেন, শহীদ মিনারের ডেটও ঠিক করলেন, 31শে ডিসেম্বর সম্ভবত ডেটটা ছিল, পরে তারা 15ই জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলেন, এখন সেই সময় উত্তীর্ণ হয়েছে। তো নানান কারণে বাংলাদেশের রাজনীতিতে বেশ মানে আমরা যে উৎসবের ঘনঘটা দেখতে চেয়েছিলাম, মানে উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন, যে নির্বাচনের শান্তিপূর্ণভাবে দেশের নাগরিকরা অংশগ্রহণ করবে এবং নির্বাচনে তারা যাদেরকে নির্বাচিত করবে তাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বা দায়িত্বভার হস্তান্তর করবে। সেটার জায়গায় আমরা এখন একটু রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু জিনিস দেখছি যেটা নাগরিক হিসেবে হয়তো আমার কাছে বেশ অস্থির সময় মনে হচ্ছে। এই অস্থিরতা তো আমরা প্রত্যাশা করি নাই, কারণ এই অস্থিরতা তো 5ই আগস্টের পরে একটা অস্থিরতা যে দেশে ছিল, যেটা উনি বললেন যে গত 10 বছর 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, 14, 18, 24। তো সেই নির্বাচনের বদলে আরেকটা নির্বাচন চান মানুষেরা, নাগরিকরা, যে নির্বাচনে তারা ভোট দিতে পারবেন, তারা তাদের পছন্দের দল বা প্রার্থীকে বেছে নিতে পারবেন। তো সেই জায়গাটায় আমাদের পৌঁছানোর দরকার ছিল এবং সেখানে ঐক্যমত্য হওয়া প্রয়োজন ছিল। বাট রাজনৈতিক অঙ্গনে এখন দেখা যাচ্ছে বিভেদ, অনৈক্য এবং পরস্পরের প্রতি আক্রমণ, একদল আরেক দলকে, ছাত্ররা এক দলকে নানাভাবে আক্রমণ করার চেষ্টা করছে। পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্ট যারা কোট অ্যান্ড কোট তারা তো আছেনই, তার বাইরে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। ফেব্রুয়ারি মাসটা কি উত্তাপের মাস হবে কিনা রাজনৈতিক দিক থেকে? ফেব্রুয়ারি মাস তো আমাদের একটি দল, নতুন দল আসছে, ফেব্রুয়ারি মাস তো আমাদের এই জাতির জীবনে ফেব্রুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে ভাষা শহীদদের মাস। আমরা সবাই এই মাসটাতে তাদের স্মৃতি তর্পণ করি এবং ফেব্রুয়ারি আবার 21 আমাদের অহংকারের পাশাপাশি আমাদের আন্দোলন, মানে আমাদের চেতনা এবং আমরা কি চাই গণতন্ত্র। ফেব্রুয়ারি মাস সবসময় কিন্তু গণতন্ত্রের জন্য আন্দোলনের মাস হয়ে গেছিল। যখনই দেশে কোনো স্বৈরশাসন এসছে এবং স্বৈরশাসকরা যখনই গলা টিপে ধরতে চেয়েছে, তখন ফেব্রুয়ারি মাস কিন্তু মোটামুটি, কেন ওই সময়টায় আপনার মিছিল মিটিংয়ে বাধা দেওয়া সম্ভব হয় না। 21 ফেব্রুয়ারি বা তার আশেপাশে এই সময়টা মানুষজন রাস্তায় থাকে এবং তারা তাদের বক্তব্য প্রকাশ করার একটা সাহস নিয়ে এগিয়ে যায়। সো ফেব্রুয়ারি মাসে খুব বেশি কিছু রাজনৈতিক সংঘর্ষ বা হবে, টানাপোড়েন হবে এরকমটা আমি মনে করি না। বাট ফেব্রুয়ারি মাসে অনেক রাজনৈতিক দল তাদের কথাবার্তা বলবেন। নতুন রাজনৈতিক দল আসলে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা হবে এরকম আমি মনে করি না। নতুন রাজনৈতিক দলকে তো আমরা সবাই স্বাগত, মানে বিএনপি তো অনেক আগে থেকে স্বাগত জানিয়েছে। তো নতুন রাজনৈতিক দল আসুক, কিন্তু তারা রাজনৈতিক দল করার ক্ষেত্রে তারা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা
বা উপদেষ্টা পরিষদের মানুষেরা এই রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা এবং তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই দলটা গড়ে তোলার চেষ্টা করছেন কিনা, এগুলো কিন্তু খুব কোশ্চেন মার্ক আছে। জি, আমি আপনার কাছে আসবো। আমি একটু জনাব আব্দুস সালাম আপনার কাছে আবারও আসতে চাই যে সরকারের সামনে আপনার কাছে চ্যালেঞ্জগুলো কি মনে হয় এবং এই চ্যালেঞ্জগুলো মানে কতটা সফল হতে পারবে সরকার? না, সরকার তো দেখেন যেটা আমি প্রথমেই বললাম যে তাদের যে মূল যে দায়িত্ব সেখান থেকেই তো তারা সরে তাদের ক্যানভাসটা এত বড় করে ফেলছে যে এটা তারা এখন গুটিয়ে আনাটাই সমস্যা। কারণ এই যে জাতীয় সকল সমস্যার সমাধানের দায়িত্ব তো তাদের না, তাদের পক্ষে সম্ভব না সেটা। এখন ক্রীড়ামন্ত্রী যদি চিন্তা করে যে আগামী কয়েক বছরে বাংলাদেশে 50টা স্টেডিয়াম বানাইতে হবে, এটা কি তাদের দায়িত্ব নাকি? তাই না? তাদের এটা তো বুঝতে হবে যে তাদেরও তো একটা লিমিটেশন আছে, তাদেরও একটা সময় আছে যে এই সময়ের মধ্যে তাদেরকে তাদের দায়িত্বটুকু তাদের পালন করে যেতে হবে। আর সব জাতীয় দায়িত্ব তাদের না, তারা নিজে নিজে নিলে তো হবে না। কে দিছে তাকে দায়িত্ব? তাই না? আমরাই তো দিছি। তা আমরা যে দিছি আমাদের চাহিদাটা কি ছিল, আমাদের চাওয়াটা কি ছিল? চাওয়া তো ওইটাই যেটা বললাম যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে জাতির সামনে যে দীর্ঘ 15 বছর মালিকানা ছিনতাই হয়ে গেছিল জনগণের, বাংলাদেশের মালিককে, বাংলাদেশ কারা চালাবে সেটা বেহাত হয়ে গেছিল, সেটা আবার হাতে ফিরে আনার জন্য একটা ডেমোক্রেটিক প্রসেসে পিপুল ঠিক করবে। এই কারণেই সেই ব্যবস্থাটা করার জন্য মূলত তাদের দায়িত্ব। নতুন ব্যবস্থা, আরে ভাই এটা তো এই গত সরকার আমলে আমরা শুনছি, প্রত্যেক আমলেই শোনা যায় নতুন ব্যবস্থা। নতুনটা কি? নতুনটা বলতে হয় যে নতুন কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, মানে ওই যে চায়নাতন্ত্র, এগুলোর বাইরেও আরো কোনো কিছু আছে নাকি? তাহলে তো বলতে হবে এটা। আমরা তো এই কথাটাই জানতে চাচ্ছি 6টা মাস ধরে। 6টা মাস অলরেডি হয়ে গেছে যে ভাই আপনি কি চান, আপনি কতটুকু করতে পারবেন, কতটুকু চান, লেট আস ডিসকাস। আপনি আলোচনা করেন, আলোচনা করে একটা ইসের মধ্যে রাখলে তো হবে না, ধুমলো জাল সৃষ্টি করে একটা এই যে বেশ কয়েকদিন ধরে আজকে এমন একটা যে মানুষের সামনে আবার কি হইতেছে। কারণ ওনাদের তো কোনো জবাবদিহিতা নাই, আমাদের তো জবাবদিহিতা আছে। সরকারে থাকি বা নাই, সরকারে থাকি বা নাই, সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার সাথে সাথে দেখছেন যে আগে সরকার পুলিশ আর জনগণকে মুখোমুখি দাঁড় করে দিয়েছিল। যখন পুলিশ থানা ছাইরা ভেঙে গেছে তখন কিন্তু এই থানাকে রক্ষা করার দায়িত্ব আবার আমাদেরকেই নিতে হয়েছে। আবার এরপরে যখন পুলিশ নাই থানা নতুন করে পুলিশ ডিপুট করলো, সেই পুলিশরাও যখন ভয় যাইতে পারতেছিল না থানায়, তখনও কিন্তু সেটা আমাদেরকেই করতে হয়েছে। তারেক রহমান নির্দেশ দিছে যে পরিষ্কার যেটা করতে হবে, তাই না? এই সরকার যখন ডাকলো কি যে আজকে পূজা আসছে, এটা একটা জাতীয় বিষয়, এটাকে যাতে শান্তিপূর্ণ করা যায়। এতে বিএনপি তো সরকারে না, কিন্তু তারপরে বিএনপির দায়িত্ব পালন করতে হয়েছে যে তারেক রহমান নির্দেশ দিচ্ছে প্রত্যেকটা পূজা মণ্ডপ পাহারা দিতে হবে যাতে কোথাও কোনো গোলযোগ না হয়। তা আমরা তো এখনও সেটা করে যাচ্ছি, তাই না? জনগণ এখন তো আবার নতুন করে আমাদেরকে প্রশ্ন করা শুরু হয়েছে, ভাই কি হইলো, কি করলেন, কোন দিকে যাইতেছে, নির্বাচন হবে? তা আমার প্রশ্নটা হলো নির্বাচনে ভয় কেন? নির্বাচন তো এখানে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা নিরপেক্ষ সরকার অধীনে যদি নির্বাচন হয়, নির্বাচন তো ম্যানিপুলেট করার কোনো সুযোগ নাই। বা আজকে এই ডক্টর ইউনূস সাহেব তার প্রধানমন্ত্রী হবেন না, আর এই যে যারা আছে তারাও মন্ত্রী হওয়ার বা এমপি হওয়ার সুযোগ তো নাই। তো তাহলে এত ভয় কেন? পিপুল ভার্ডিক্ট দিবে, পিপুল যাকে ভালো মনে করে তাকে ক্ষমতায় দিবে। সেটা ওনারা কেন ডিকটেট করতে চায় যে পিপুল এইটা করতে হবে যেটা আওয়ামী লীগ চাইছে, যেটা আওয়ামী লীগ চাইছে, কেন নির্বাচন দেবে? তারেক এসে দেশ চালাবে এটার জন্য? তা আজকেও তো শুনি যে লোকজন যে কি আরে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, তা আওয়ামী লীগ রেখা দিয়েছে আর বিএনপি ভাই ক্ষমতা আসছে। তা কে ক্ষমতা আসবে এটা কি ওরা ডিসাইড করবে? পাবলিক ডিসাইড করবে না? পাবলিকের উপরে এত অনাস্থা কেন? আমরা তো জনগণের উপর ছেড়ে দিছি যে জনগণ ডিসাইড, তাই না? তাই সেই জায়গায় এটাকে ভয় কেন? এই জিনিসটাতে আমাদের আজকে নতুন 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 মানেটা কি? নতুন লোক আসছে, আমরা তো বলছি ওয়েলকাম জানাইছি, নতুন লোক আসুক, নির্বাচনে দাঁড়াক। আজকে নির্বাচনটা মেইনলি গ্রহণযোগ্য করার জন্য কালো টাকার মালিক এখন পর্যন্ত একটাও ধরতে পারে নাই। যারা গণহত্যা চালায় গেছে তাকেও এখন একটা বিচার শুরু করতে পারে না, একটা বিচার লোক দেখানোর মতো কোনো বিচার এখন পর্যন্ত শুরু হয় নাই। এবং আজকে নতুন করে আবার সেই পরাজিত ফ্যাসিবাদ বলতেছে যে তারাই এই দেশের তারা লিগেল মানে মালিক। হাউ কাম? তাহলে এরা কি করতেছে? তো
একটা নতুন ষড়যন্ত্র করে কি আরেক দিকে দেশটাকে ঠেলে দিতে চাচ্ছে নাকি? এটার জন্য তো এত মানুষ রক্ত দেয় নাই, আর রক্তের অথরিটি কে তাদের নাকি? তাই এই জিনিসগুলো আজকে আমরা যেটা বলতেছি যে আজকে এর আগেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বারবার বলছি যে আজকে খালেদা জিয়া বা তারেক রহমানের স্বার্থে আন্দোলন না, দেশের স্বার্থে আন্দোলন বলছি, গণতন্ত্রের স্বার্থে আন্দোলন। এবং সেই সময় আওয়ামী লীগকেও বলছি যে আল্লাহর হস্তে গণতন্ত্রটা রক্ষা করেন, নাহলে একসময় গণতন্ত্রের জন্য আপনাকেও লড়াই করতে হবে। তা আজকে এই সরকারকেও বলি যে এই সরকার শেষ সরকার না, এটা তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এটা তো এনি মোমেন্ট তাকে বিদায় নিতে হবে। তাদের এত এত চিন্তার কি আছে যে এই করবো ওই করবো? রাষ্ট্র নিয়ে খেলে ওনারাই চিন্তা করে। ওনারা চিন্তা করলে গত 15টা বছর যখন নির্বাচন হয় নাই, কয়জন রাস্তায় নামে একটা মিছিল করছে? কয়জন? আজকে যে যখন এই যে খুন হয়েছে, জখম হয়েছে, যখন এই যে লোকজন যাদেরকে আমাদের গুম করে দেওয়া হয়েছে, সেই সব কয়জন মাঠে নামছে? কয়জন নামছে? কাজে দেশ নিয়ে এখন ওনাদের চিন্তাটা বেশি হয়ে গেল, আর আমরা যারা রাজনীতির মাঠে আছে আমাদের কোনো চিন্তাই নেই। আলোচনা আবারও ফিরবো আপনার কাছে, আমি আসতে চাই। প্রিয় দর্শক, সপ্তাহে দেশে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহে দেশে আবারও স্বাগত জানাচ্ছি। আমি জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে আসি। সবার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা সব রাজনৈতিক দলই বলছে। স্থানীয় পর্যায়ে নির্বাচন জরুরি, কারণ আপনি জানেন যে 5 আগস্টের পরে একদম সবকিছুতে একটু খালি হয়ে গেছে। সরকার মাঝখানে আমরা একটু দেখেছি যে গুঞ্জন উঠেছে যে স্থানীয় সরকার নির্বাচনের কথা। আপনি একজন স্থানীয় সরকার বিশেষজ্ঞ, স্থানীয় সরকার আপনি ছিলেন, সচিব হিসেবে ছিলেন, কোনটি আসলে আগে করা উচিত আপনার মতে? আসলে নির্বাচনের প্রস্তুতি নিলে যে কোনো নির্বাচনে সরকার করতে পারে, যেটি নির্বাচনের পরিস্থিতি ঠিক থাকে, সংস্কারগুলো হয়ে যায়, উৎসবমুখর পরিবেশ থাকে, একটা টেস্ট কেস হিসেবে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে। বাট স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের যে আস্থার সংকট, বিশ্বাসের সংকট, এটা তো থাকবেই। কারণ আমরা দেখেছি অতীতে যে স্বৈরাচারী সরকার যখন ক্ষমতা দখল করছে, কোনো স্বৈরাচারী গভর্নমেন্ট মানে তৃতীয় পক্ষ, তখন তাদের যখন দল বানানোর ইচ্ছা হয় তখন তারা প্রথমে স্থানীয় নির্বাচন করে। স্থানীয় নির্বাচন করার মধ্য দিয়ে যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান, অন্যখানে মেয়র বা ওখানে মিউনিসিপ্যালিটির যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে কিছু লোক বেরিয়ে আসে, তাদেরকে নিয়ে তারা দল গঠন করে। এটা হলো অতীতের অভিজ্ঞতা। সো রাজনৈতিক দলগুলো এই অভিজ্ঞতা থেকে তো শিখেছে যে না, এটা করতে দিলে একটা অসুবিধা হয়। দ্বিতীয়ত হলো যে এই সরকারের সময়ে সরকারের স্থানীয় পরিষদগুলো যে বাতিল করা হয়েছে, হুটহাট বাতিল করে দেওয়া হয়েছে। এখানে যে ধরনের পদক্ষেপগুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত ছিল, মানে যারা চলে গেছেন বা যারা নাই তাদের বদলে কিন্তু পরিষদ চালানোর জন্য পরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে আপনি করতে পারতেন, এটা চালাতে পারতেন, কিন্তু তারা হঠাৎ করে বাতিল করে দিলেন। তো এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। তো সেই সিদ্ধান্ত তো আর পরিবর্তন করা সম্ভব হয়নি। দেখা গেল যে যারা ওই কমিশনার কাউন্সিলের মেম্বার ছিলেন, তাদের 3-4 হাজার মানুষ ঢাকাতে জমায়েত হয়েছিলেন। সেখানে ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন এবং আরেকটি দলের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে তাদেরকে বলা হলো যে আপনাদেরকে ফিরিয়ে আনবো, এই টাইপের কিছু একটা কথা বলা হলো, যে প্রতিশ্রুতি দেওয়া হলো। তখন তারা আবার বললেন যে আমাদেরকে ফিরিয়ে আনেন, আমরা আপনাদের সাথে দল করব, আপনাদেরকে ক্ষমতা নিয়ে আসার দায়িত্ব আমাদের। তো এই যে ঘটনাটা ঘটলো, এর কারণে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা বলছে যে স্থানীয় সরকার নয়, আগে জাতীয় নির্বাচন করতে হবে, তারা খুব কারেক্টলি সিচুয়েশনটা অ্যানালাইসিস করে এটা বলছে। বাট স্থানীয় সরকার নির্বাচন যদি জাতীয় নির্বাচনের পরে হয়, তাহলে একটা জায়গা আছে, একটা সীমাবদ্ধতা হয় যে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনে যদি কেউ আম মার্কায় ভোট দেয়, সে কিন্তু 3 মাসের মধ্যে ডিম মার্কায় ভোট দিতে যাবে না বা লিচু মার্কায় ভোট দেবে না। স্বাভাবিকভাবে তখন জাতীয় সরকার, যেটা পার্লামেন্ট হবে, পার্লামেন্ট এবং স্থানীয় সরকার মোটামুটি একই দলের নিয়ন্ত্রণে থাকবে। সেটার ব্যালেন্স অফ পাওয়ারের জন্য একটু অসুবিধা, সেইখানে চিন্তা ভাবনা করতে হবে। এবং এই আস্থার সংকটটা দূর করলেই তো এই ঝামেলাগুলো মিটে যায়। যদি আমরা নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনায় বসি এবং আমরা আস্থার সংকটটা দূর করতে পারি, তাহলে কিন্তু এটা নিয়ে বড় কোনো ঝামেলা হবে না। এটা কোনো একেবারে চূড়ান্ত না, এই নির্বাচনটা আগে করতে হবে, ওই নির্বাচনটা পরে করতে হবে, এরকম কিছু না। এটা নিয়ে আলাপ আলোচনা করতে হবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সম্মানজনক নিষ্পত্তিতে পৌঁছতে পারবো। যে এই যে আমি যে কথাগুলো বললাম, সেটা দুই পক্ষের অনেক যুক্তি আছে। আমরা যে ফেব্রুয়ারিতে সেই সম্মানজনক নিষ্পত্তি বা সুস্পষ্ট রোডম্যাপ বা তারিখ, এই ধরনের কিছু পাবো বলে মনে হচ্ছে? পাওয়া উচিত। মানে আপনার জন্য, মানে দেখেন, আমাদের দেশে নির্বাচন 3 মাসের মধ্যে করা যায়, এটার প্রমাণও আছে।
এবং বড় কিছু পরিবর্তন করতে হয় নাই, নেতৃত্বে সামান্য কিছু পরিবর্তন করেই আপনি ওনারা তো সাক্ষী যে 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল না, যে নির্বাচনটা খুব জরুরি ছিল, তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাই পাস হতো না তাইলে, এবং সেইটাই তত্ত্বাবধায়ক সরকার আসছে বলে একটা নির্বাচন হয়েছে 12ই জুন। তো এই অল্প দিনের মধ্যে 90 দিনও লাগেনি, কিন্তু একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে এটা হয়েছে। এবং আপনি 2001-এর নির্বাচন বলেন, 96 নির্বাচন বলেন, 91 নির্বাচন বলেন, সবই কিন্তু আমরা কম সময়ের মধ্যে করতে পেরেছি। এবং নির্বাচন কমিশন অলরেডি আপনার ভোটার লিস্ট নিয়ে কাজ করতেছে, এবং আমাদের ভোটার লিস্ট যেভাবে তৈরি করা আছে খুবই আপডেটেড ভোটার লিস্ট, এবং আমাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে মিলিয়ে আমাদের যে আইডি আছে, ন্যাশনাল আইডি, এনআইডি যেটা আছে, সেটার সাথে মিলিয়ে আমরা ভোটার লিস্ট খুব দ্রুত এটাকে সমাধান করা যাবে। সুতরাং আমরা, বিএনপি যে বলে জুলাই মাসে নির্বাচন বা সেপ্টেম্বর মাসে নির্বাচন, বিএনপি কিন্তু মনে করে এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব, আমিও মনে করি। বাট আমি মনে করি যে ডিসেম্বর উইল বি দ্য রাইট টাইম ফর এ নির্বাচন। এখন আমি মনে করি যে ডিসেম্বরে হলে সব দিক দিয়ে আপনি প্রস্তুতি এবং অন্যান্য আলাপ আলোচনা এসব শেষ করে আপনি একটা নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ দিতে পারবেন। সো ডিসেম্বরে নির্বাচন করে ফেলা উচিত। কিন্তু ওইখানে যদি আপনি পরিষ্কার না করেন, স্বচ্ছ না থাকেন, রোডম্যাপটা যদি ক্লিয়ার না হয়, আলাপ আলোচনাই যদি না হয়, এই যে 4টা না 6টা কমিশন যে দাখিল করলো রিপোর্টটা, সেই রিপোর্ট কোথায়, রিপোর্টে কি আছে? রিপোর্ট তো প্রকাশ করাও হলো না। হাইলাইটসগুলো কেউ কেউ তারা প্রকাশ করছেন তারা নিজের থেকে, বাট পুরো রিপোর্টটা প্রকাশ হলে আমরা আলোচনা করতে পারতাম। এবং তাদের সাথে তো ডক্টর ইউনূস যেভাবে বলেছিলেন যে রাজনৈতিক রিপোর্ট পেলেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। তো একেবারে ইম্পর্টেন্ট, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে কমিশনগুলো তারাই কিন্তু রিপোর্টগুলো সাবমিট করে দিচ্ছে অলরেডি। তো সেগুলো নিয়ে তো আলোচনা শুরু হতে পারতো। আমি আশা করবো যে খুব শীঘ্রই আলোচনা শুরু হবে এবং একটা ঐক্যমত্যে তারা পৌঁছতে পারবেন। অল্প কিছু সংস্কার, কোট আনকোট, ডক্টর ইউনূস যেটা বলেছেন সেই ব্যাপারে ঐক্যমত্য করা সম্ভব এবং নির্বাচন করাও সম্ভব, দ্রুতই করা সম্ভব। জনাব আব্দুল সালাম, আপনার কাছে আসতে চাই বিষয়ে সংস্কার প্রক্রিয়া আসলে কতটা এগুচ্ছে, যেটি বললেন যে আপনাদের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কিনা, বা আপনারা যে সুস্পষ্ট দিন তারিখ বা রোডম্যাপ চাচ্ছেন নির্বাচনের, সেই বিষয়ে কোনো আলোচনা হচ্ছে কিনা সরকারের সঙ্গে? এটা তো দেখতেই পাচ্ছেন জাতীয়ভাবে এটা তো পরিষ্কার যে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা বারবার বলতেছি কিন্তু সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। সরকার মনে হয় নির্জীব এ ব্যাপারে। তো কেন নিচ্ছে না তারাই বলতে পারবে। এখন এই জন্যই যে 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 প্রশ্নটা আপনিও মানে আমাদের সচিব সাহেবকে করলেন যে স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন, এটা তো আবার উনি এটা পরিষ্কারও করছেন যে বিগত সময় যারাই দল করছে বা ক্ষমতা এসে দল করছে তারা আগে স্থানীয় নির্বাচনটা করতে চাইছে এবং প্রেফার করছে বেশি। এখন এদের তাদের একটা অ্যাক্টিভিটিসের মধ্যেও সেটা প্রমাণ হয়েছে যে তারা নতুন দল করতে চায় এবং ওই পরাজিত ফ্যাসিবাদের দোসর যারা তাদেরকে কিভাবে আবার টেনে আনা যায়। কারণ বিগত নির্বাচনে, লোকাল নির্বাচনে যারা অংশগ্রহণ করছে ওটা তো অ্যাবসলিউটলি দলীয় ছিল, দলের বাইরে তো সেই নির্বাচন হয় নাই। তাই কাজে সেখানে যারা জিতে আসছে ওটা সবই তো আওয়ামী লীগেরই ছিল। আওয়ামী লীগের বাইরে হাতে গোনা 2-1টাও পাওয়া যাবে না, 2-1টা হয়তো পাওয়া যেতে পারে, আর বেশিরভাগই হলো তাদের। তো সেই কারণে যদি সেই প্রক্রিয়ায় যায়, ওইটাই যদি ওই যে নতুন সবাই ওইটাই বলে যে আমি নতুন রাজনীতি করতে চাই, ও নতুন রাজনীতি করতে যায়। ওই পাকিস্তানের আইব খানও বলছিল বেসিক ডেমোক্রেসি, নতুন একটা ডেমোক্রেসি, সে বেসিক ডেমোক্রেসি। আবার বিগত সরকারও বলতে চাইছে উন্নয়ন না গণতন্ত্র, তাই না, উন্নয়নের গণতন্ত্র তারাও দিচ্ছিল। আবার এই সরকার আবার নতুন করে এই ধরনের কোনো থিওরি দিবে কিনা সেটা আমরা জানি না। তবে একটা কথা যেটা আমি বলতে চাই যে এই সরকার এই ডিসেম্বরের মধ্যে যদি তারা একটা নির্বাচনী ব্যবস্থায় না যায় তাহলে তারা আরো বিতর্কিত হবে এবং এই পর্যায়ে তারপরে ক্ষমতাকে লেনদি করতে যায় তারা আরো বিতর্কিতের মধ্যে পড়বে এবং তখন কিন্তু আর তাদের উপরে কারো কোনো আস্থা থাকবে না। এখন সরকার কোনটা বেছে নিবে, তখন হবে কি যে তখন তারা যত এই সমস্ত তখন আস্থার প্রশ্ন আসবে। তখন যে কাজগুলো করবে যত কিছুকে এখন করুক না কেন তাদেরকে আগামী পার্লামেন্টে যদি ওই ধরনের কোনো পরিবর্তন আনে সেগুলোকে ওই পার্লামেন্টে যায় তাদেরকে রেক্টিফিকেশন নিতেই হবে। তখন তারা চাবে আগের মতো যে তাহলে সরকারটা যদি তার পছন্দের মতো না হয় তাহলে তো ওই সমস্ত মামলা হবে, ওই সমস্ত হবে, তাহলে তার পছন্দের সরকার দরকার, তখন ওই যে দলের উপর নির্ভর করতে চাবে। এই জন্যই বললো যে তখন আরো বেশি বিতর্কিত হবে। এখনো কিন্তু ডক্টর ইউনূস সাহেবের সরকারের ওই পর্যায়ে যায় নাই। এই কারণে আমি বলবো যে সেদিকে যাতে ওনারা না যায়,
সেদিকে যেন না যায়। যদি যায় তাহলে আগেই তো তার বলা উচিত ছিল যে আমরা এটা করতে চাই। সেটা আর স্থানীয় পরিষদের নির্বাচন, শোনো, আপনি স্থানীয় পরিষদ যতই নির্বাচন করেন না কেন, যত এখানে ফ্রেস্তা হিসাবে স্থানীয় পরিষদে আসুক না কেন, লোকাল গভর্নমেন্টে কেউ, এটা তো স্থানীয় সরকার সচিব ছিলেন, উনি আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন, যে কোনো অবস্থাতেই সেন্ট্রাল গভর্নমেন্টের বাইরে তার যাওয়ার কোনো সুযোগই নাই, সুযোগই নাই। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তাকে দায়বদ্ধ থাকতেই হবে। এক কলমের খোঁচায় দেখা যাবে যে তার মেয়রশিপ নাই, তার ওই চেয়ারম্যানশিপ নাই, তার কোনোটাই নাই। কাজে এইখানে লোকাল গভর্নমেন্টে যেই আসুক না কেন, ওই সেন্ট্রাল গভর্নমেন্টের আনুগত্য তার প্রতি থাকতেই হবে, এছাড়া সে কোনো কাজ করার কোনো সুযোগ নেই। কাজে এইটা নির্বাচন নিয়ে আমরা হয়তো তামাশা করতে পারি, যেটা আওয়ামী লীগ নিজেও চাইছিল যে টোটাল মানে ওই লোকাল নির্বাচনটাকে দলীয়করণ করে ফেলছিল, এবং দলীয়করণ করে কিন্তু বাংলাদেশের রাজনীতির যে 12টা বাজায় দিছে, তার দলেরও 12টা বাজায় দিছে। শেষ পর্যন্ত সে দলও নিয়ন্ত্রণ করতে পারে নাই, শেষ পর্যন্ত সে দলও নিয়ন্ত্রণ করতে পারে। এক দলে থেকে কয়েকজন প্রার্থী হয়ে গেছে, কাকে বসাইতেও পারে নাই। এমনকি পরে ওপেন করে দিছে, ওপেন করে দেওয়ার পরও কন্ট্রোল করতে পারে নাই। তো এটার জন্য এইগুলো পরীক্ষা করতে যাওয়া মানে কি নিজের গলায় নিজের ছুরি বসানো। এই জন্যে বলবো যে বাংলাদেশটা অত সহজ না। আমরা অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি এবং গণতন্ত্রের জন্য। কাজে এই দেশে আজকে আওয়ামী লীগের মতো একটা দল, এই আওয়ামী লীগের মতো একটা দল ভাবতে হবে, মনে রাখতে হবে যে দেশ স্বাধীন হওয়ার পরে 72 থেকে 75, এই 75-এর মধ্যে শেখ মুজিবুর রহমানের কিলিং হয়ে গেছে, এবং হয়ে যাওয়ার পরে ঢাকার রাজপথ যে যত কথাই বলুক না কেন, এখন আমরা তো দেখছি যে সেই সময় ট্যাঙ্কের উপরে মানুষ কীভাবে ফুলের মালা পরাইছে, তাই না? আবার সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এককভাবে দাবি করতো এই দেশ আমার, এই দেশ আমরা স্বাধীন করছি, এর বাইরে কেউ নাই, আজকে সেই আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী, জোর করে প্রধানমন্ত্রী পিছনের দরজা দিয়ে পালায় যেতে হয়েছে, তাই না? তো এর জন্য বলবো কেউ যাতে এটা নিয়ে না করে, মানে আমি এটাকে নিয়ে আবার একটা রিসার্চ করে দেখার এখানে কিছু নাই, পরিষ্কার। এখানে জনগণের বিপক্ষে যায়, আপনার হয়তো এটা একদিনের জায়গায় 10 দিন লাগতে পারে, কিন্তু জনগণ সেটা কখনো সহ্য করে না। জনগণ কারো কেনা গোলাম না। আওয়ামী লীগের মতো দলকে যেভাবে তাড়াইছে, তাই না? আমরা জানি আজকে জিয়াউর রহমানের মতো একজন ব্যক্তি যখন সেই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে গেছে, কিভাবে পারছে? কর্ম দিয়ে। তো এর জন্যই বলবো যে আজকে ডক্টর ইউনূস সাহেবের দেশ এবং বিদেশে একটা ভাবমূর্তি আছে, আল্লাহর হস্তে, যাতে সেই ভাবমূর্তিটা কাজে লাগায় দেশের কল্যাণে এবং অতীতের চিন্তা করে যাতে সেই স্টেপ নেয়। ওই কারো কথায় যদি করে তাহলে হবে কি, দেশের 12টা বাজবে, আর দেশের 12টা বাজলে ওনার কি হবে উনি নিজেই চিন্তা করে দেখুক। এই জন্যই বলতেছি যে ভাই, আমরা খুবই এই দেশে কেউ পারে নাই। স্বাধীনতার সময় ওই সময় আমরা দেখছি, যখন আমরা যুদ্ধ করছি ওই সময় তো পাকিস্তান বলতো ইসলাম গেল, তো বাংলাদেশের মানুষ সব ইসলাম প্রিয় মানুষ, ইসলাম প্রিয় ধর্মভীতি মানুষ, কিন্তু তারপরেও তো আমাদেরকে জায়গা দিয়েছে, আমাদেরকে খাওয়াইছে ওই পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, তাই না? এর পরবর্তী যে আওয়ামী লীগ আসার পরে আওয়ামী লীগ তারাই মুক্তিযোদ্ধা, তারাই দল, তাদের বিরুদ্ধে যখন আমরা দাঁড়াইছি এই পাবলিক তো আমাদের পক্ষে আসছে। তো এর জন্য পাবলিক কারো কেনা না, কারণ যদি আওয়ামী লীগও মনে করছিল ওই মুক্তিযুদ্ধ করছে তার কথায় সব চলবে, এখনো যদি 2-4টা কেউ মনে করে যে এইরকম এই অভ্যুত্থান ঘটে গেছে, একমাত্র এটা তাদের সবকিছু, তারা মালিকানা, ওই মালিকানা দাবি করলে মালিকানা জনগণ দেয় না কাউকে পার্মানেন্টলি। জনগণ মালিক হলো জনগণ, কখনো পার্মানেন্টলি কাউকে দেয় নাই। কাজে ওইটা মাথার মধ্যে রাখাই যে কোনো কিছু করতে হবে আল্লাহর হস্তে। দীর্ঘদিন ধরে আজকে দেশটা আজকে অবহেলায় আজকে এই অবস্থায় আছে, এবং এটার জন্য সাধারণ মানুষরা দায়ী না, সাধারণ কর্মীরা দায়ী না, উপরে যারা আছে, যারা ডিসিশন ফ্যাক্টর, তাদের জন্য দায়ী। কাজে আল্লাহর হস্তে যাতে ওই পর্যায়ে আবার দেশটাকে ঠেলে না দেয়। জি, আমি আলোচনা আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, সপ্তাহে দেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে শেষ প্রশ্ন। আসলে আজ রাত 12টা থেকেই সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো আছেই বেশ কিছুদিন ধরে, এবং সামনে রমজানকে ঘিরে আসলে দেশের অর্থনৈতিক অবস্থা, যদিও প্রধান উপদেষ্টা যা বলেছেন যে ব্যাংকিং খাতে কিছুটা স্বস্তি ফিরেছে এবং অর্থনৈতিক খাতে কিছুটা স্বস্তি ফিরেছে,
সরকার আসলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের দাম বাড়ছে সবকিছু মিলে এগুলো একটু নিয়ন্ত্রণের জায়গা রয়েছে, সেখানে আসলে কতটা করতে পারবে? না, আমরা এতক্ষণ তো ইলেকশন সংস্কার নিয়ে আলোচনা করলাম। জি। তো যে কোনো সরকার, সেটা যদি 15 দিনের সরকারও হয়, তার কিন্তু আরো 2-3টা প্রধান দায়িত্ব থাকে। একটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে মানুষ শান্তিতে কাজ করতে পারবে, শান্তিতে ঘুমাতে পারবে এবং তাদের উপর কোনো নির্যাতন হবে না এবং তারা ফ্রিডম অফ মুভমেন্টটা থাকবে, সেটা সকলের, নারী, শিশু এবং অন্য সব মানুষের। তো সেখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হওয়া দরকার ছিল, গত 5 মাস কিছুদিন 20 দিনের মতো হয়ে গেছে, সেখানে আমরা কিন্তু তত উন্নতি দেখতে পাইনি। প্রথমে খুবই খারাপ ছিল, এখন কিছুটা ভালো বললেও কিন্তু উন্নতি নাই, যেটা একটা এই সরকারের বড় বড় দুর্বলতার স্থান। দ্রব্যমূল্য একটা বড় দুর্বলতার স্থান, সেখানে দ্রব্যমূল্যের ব্যাপারে তাদের, এবং রমজান মাসে কি হবে সেটা তো আমরা এখনো বুঝতে পারছি না। বাট এই জায়গাতে তারা যে সিন্ডিকেট ভাঙ্গা, অমুক তমুক যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেটা তারা ঠিকমতো নিতে পারেননি। আরেকটা জিনিস সমস্যা আছে, যেটা হলো মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব দূর করা। এই সরকারের 6 মাসের মধ্যে কতটা নিয়োগ হয়েছে তার তো কোনো স্ট্যাটিস্টিক্স এখনো আমরা পাইনি, খুব বেশি হয়নি, হলে তারা তো বলতেন। সুতরাং এই 3টে জায়গা, যে আপনার নির্বাচন এবং সংস্কারের বাইরে, সেই 3টে জায়গায় কিন্তু সরকার খুব ভালো করছে না। এই জন্য সরকারকে অনেকে মনে করেন যে এই সরকার ঠিকমতো কাজ করছে না। মানে সরকারের যে মন্ত্রণালয়গুলো আছে, সব মন্ত্রণালয়গুলো তাদের যে অর্পিত দায়িত্ব তাদের উপরে, সেই দায়িত্ব তারা পালন করতে পারছেন না। কেউ কেউ তো খুব ভারে আছেন, 8টা 9টা 7টা 6টা মিনিস্ট্রি তাদের কাছে। একটা মিনিস্ট্রির কাজ করা, এখন বাংলাদেশের যে জনসংখ্যা এবং বাংলাদেশের যে উন্নয়ন এবং বাংলাদেশের যে পুরো অর্থনীতি, এটা অনেক বড় অর্থনীতি, 18 কোটি মানুষের অর্থনীতি। তো সেখানে কিন্তু আপনি দায়িত্ব, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করাই খুব কঠিন, এবং দায়িত্ব যদি পালন করতে হয় ঠিক মতো, তাহলে কিন্তু অনেক সময় দিতে হবে। তো সেখানে আমাদের যারা উপদেষ্টারা আছেন, তাদের মধ্যে অনেকে বয়োবৃদ্ধ আছেন, তারা অতটা সময় দিতে পারে না। কেউ একজন অভিযোগ করছিল, সেদিন দেখলাম যে কোথাও একটা ঘটনা ঘটছে, রেলে যে হঠাৎ করে একটা ধর্মঘট ডাকা হলো, এবং এই ধর্মঘট ডাকার পরে রেলওয়ের যে উপদেষ্টা, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। উনি রাত 10টার দিকে ওনাকে খোঁজ করা হলো, উনি তখন শুয়ে পড়েছেন, এরকম একটা অভিযোগ করলো। কতদূর সত্যি আমি জানি না, বাট হতে পারে যে উনি ক্লান্ত ছিলেন, উনি এই বিষয়ে যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটা নিতে পারেন নাই। সেখানে কিন্তু বিএনপির যে শিমুল বিশ্বাস এবং তাদের যে রেলওয়ে ইউনিয়ন, তারা কিন্তু এই কাজটা করতে পেরেছে। সেই জন্য হয় কি, যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সালাম সাহেব বলেছেন, যে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো জাতীয় সমস্যার সমাধান করা তার জন্য খুব কঠিন। সেই জন্য এই সরকারের মেয়াদটা যত কম সময় হবে, সেটা তাদের জন্য ভালো। তারা সেই কম সময়ের মধ্যে তাদের উপর অর্পিত কাজটা করতে পারবেন। এই বড় বড় সমস্যা, চ্যালেঞ্জ এবং দেশের যে বড় চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার। ইয়েস, আমরা আর্গু করতে পারি রাজনৈতিক সরকার তো 54 বছর ছিল, বলতে পারেন কেউ 54 বছর কোনো রাজনৈতিক সরকার ছিল না। রাজনৈতিক সরকার ছিল, কিন্তু টোটাল 54 বছর না, এবং তারা তাদের মতো করে চেষ্টা করেছেন। আমরা যেরকম স্বপ্ন দেখেছি, আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেটা হয়তো তারা পূরণ করতে পারেননি। বাট আমাদের আশা আকাঙ্ক্ষা, যেটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, যেটা 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, 90 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং 24 যে গণ অভ্যুত্থান, তার মধ্য দিয়ে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমাদের রাজনৈতিক সরকারের কাছে যেতে হবে। এবং রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই এর মধ্যে শুদ্ধ হবেন, নিজেরা আত্মশুদ্ধি করবেন, নিজেদের সংস্কার করবেন, এবং তারা দেশের গণতন্ত্র, একটা ভালো গণতন্ত্র যেহেতু এই দেশে চলুক, এবং গণতন্ত্রের পাশাপাশি উন্নয়ন, গণতন্ত্রের পাশাপাশি স্বাধীন নিরপেক্ষ গণকর্মচারী, স্বাধীন নিরপেক্ষ জুডিশিয়ারি, স্বাধীন নিরপেক্ষ পুলিশ বাহিনী, এগুলো তারা গড়ে তুলবেন, এই প্রত্যাশা আমরা করতে পারি। এবং এই কাজগুলো কিন্তু একটু স্বল্পমেয়াদী না, এই 6 মাসের মধ্যে এগুলো করা সম্ভব না। এই কাজটা করার জন্য একটু সময় নিয়ে কাজটা করতে হবে। একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, এখন আসলে তারা 5 বছর থাকবেন, আর যদি তারা দয়া করে 4 বছর করেন পার্লামেন্ট হওয়ার পরে, সেটাও করতে পারেন। আমরা 5 বছর ফলে, এটা 91 সালে কিন্তু বিএনপি এটা করে দেখিয়েছে যে তারা জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারেন। কারণ বিএনপির গঠনতন্ত্রে তখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল, এবং তারা কিন্তু কমিটও করেনি যে তারা পার্লামেন্টারি পদ্ধতিতে যাবেন। কিন্তু 91 নির্বাচনের পরে যেহেতু এটা জনদাবি ছিল যে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেতে চাই, বিএনপি কিন্তু সরকার গঠন করেও সেটা করেছে। তো এরপরে যদি বিএনপি সরকার গঠন করে, আমরা তাদের কাছে আরও ভালো কিছু প্রত্যাশা করতেই তো পারি। জি, ধন্যবাদ জনাব আব্দুল সালাম। আপনাকে দিয়ে শেষ করতে চাই, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো রয়েছে, জ্বালানি তেলের দাম আজ রাত 12টা থেকে বাড়ছে, সামনে রমজান, অর্থনৈতিক সংকট, আসলে সরকার কতটা নিয়ন্ত্রণ করতে পারবে, এটি আপনার শেষ কথা, আপনার কি বলবেন? এটা তো বললামই আমরা, যে আসলে দেখেন, যেটা ওই যে সচিব সাহেব যেটা বললো, যে বাংলাদেশ একটা বিশাল দেশ জনসংখ্যার দিক দিয়ে,
এবং গত 15 বছরে এই দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। প্রাতিষ্ঠানিক যেগুলো আছে সেগুলো তো সব ধ্বংস করে দিয়েছে। মানুষের মোরাল যে ক্যারেক্টার সেটাকে ধ্বংস করে দিছে, সবাই মিথ্যাবাদী বানায় দিছে, চোর ঘুষখোর সবাইকে বানায় দিছে। তো এইটাকে ইচ্ছা করলেই আপনার এই সরকার 19 জনের একটা ক্যাবিনেট, তারা ইচ্ছা করলে সব কিছু পরিবর্তন করে দিতে পারে রাতারাতি। এই আশা করাটাই বোকামি। এই জন্যই বলছি যেটা একটা লং প্রসেস। এটা লং প্রসেস মানে এটা 15-20 বছরে না, কিন্তু একটা সময় লাগবে। এবং সেই সময়টা আপনি অন্তত আপনার একটা পলিসি দেন, যে পলিসি দেন আপনি এই দরজা বন্ধ করছেন ওই দরজা খুলেন, ওই দরজা বন্ধ করছেন ওই দরজা খুলেন। অর্থাৎ আপনি আপনাকে একটা পলিসি দেন, যে পলিসিতে দেশটা চলবে, যে পলিসির জন্য অলরেডি বিএনপির পক্ষ থেকে আমরা 31 দফা দিছি যে সরকারটা কীভাবে চলবে। আর একটা রাজনীতি করবে রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো। তা আপনি ওই দূরে বসে ডিকটেট করতেছেন, তাদের সাথে কোনো সম্পর্কই নাই। যারা রাজনীতি করবে, যারা রাজনৈতিক দল চালাবে, যারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদেরকে আপনি মাইনাস করে দিয়ে আপনি ঠিক করে দিতেছেন। আপনার ঘরটাকে উনি ঠিক করে দেয় নাকি? এই জন্য তো আপনাকে বুঝতে হবে। এই জন্যই বলবো যে আজকের এই সরকার যদি তাদের ক্ষমতা দীর্ঘায়িত করে, তাহলে উপরন্ত পরাজিত ফ্যাসিবাদ লাভবান হবে, আধিপত্যবাদী সরকার যারা দেশ আছে তারা লাভবান হবে। এই সরকার লাভবান হওয়ার কোনো সুযোগ নাই। কারণ গত 15 বছর বা এরও আগেও দীর্ঘ একটা সময় নিয়ে আওয়ামী লীগ এই প্রশাসন বলি, আজকে বিচার বিভাগ বলি, আজকে ব্যবসা বলি, সব কিছু দলীয়করণ করতে তাদের বহু সময় লাগছে। আর এই সরকার নতুন একটা দল করে যদি মনে করে যে তাদের দলের নিয়ন্ত্রণে সব নিয়ে আইসা পড়তে পারবে, তাহলে ওটা বোকা আর রজের সঙ্গে বাস করা, এবং ওই চিন্তাটা করাই হবে সবচেয়ে বোকামি। এর জন্য যেটা আছে ক্ষমতার চিন্তা বাদ দিয়ে ক্ষমতা মুক্ত হয়ে, ওই চিন্তা মুক্ত হয়ে তাদেরকে দেশের কল্যাণ নিয়ে চিন্তা করা উচিত। দেশের কল্যাণ কোনটায় হবে? আর দেশের কল্যাণ আমি চেয়ারে থাকলেই হবে, ওই আবু আলম সাহেব আসলে হবে না। ওই চিন্তাটা নিজে থেকে বাদ দিতে হবে, ওটা পাবলিকের কাছে ছেড়ে দিতে হবে, যে পাবলিক উইল ডিসাইড কার দ্বারা কিছু হবে। না হলে আবার চেঞ্জ হবে, অসুবিধা কি? জন্য কি আমি জোর করে আমি ঠিক, বা এটা তো হাসিনা ঠিক বলছিল আমি ঠিক, শেষ পর্যন্ত তাকে পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে। তা আমরা চাই না যে এই সরকারের সেই পরিণতি হোক। আমরা চাই এই সরকার সাকসেস হোক, এবং সাকসেসের একটাই মাত্রা, একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল সালাম এবং আবু আলম শহীদ খান, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আর সপ্তাহের দেশ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।